এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। হাটে হাড়ি ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বার্নিল, হিরোশিমা ও নাগাসাকির অজুহাতে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অগ্নিকাণ্ড। 737 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল, নতুন তালিকা প্রকাশ। যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার। যুদ্ধবিরতি কার্যকর হলে গাজার পূর্ণ দায়িত্ব নেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, জানিয়েছেন আব্বাস। সীমান্তে উত্তেজনা ও রাষ্ট্রদূতকে তলব নিয়ে ভারতের অবস্থান জানালেন। বার্নিল, হিরোশিমা ও নাগাসাকির অজুহাতে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্নিলে ভয়াবহ মার্কিন বোমাবর্ষণ এবং হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলার অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালিয়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মার্কিন নিউজ চ্যানেল MSNBC-কে দিয়ে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। বাইডেন গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার প্রথম সপ্তাহে তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নিজের সাক্ষাতের কথা উদ্ধৃত করে এ কথা জানান। বাইডেন দাবি করেন, সাক্ষাতে তিনি গাজার বেসামরিক এলাকায় বিমান হামলা চালানোর বিরোধিতা করে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। এই সময় নেতানিয়াহু পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, মার্কিনরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্নিলে ভয়াবহ কার্পেট বোমা হামলা চালানোর পাশাপাশি হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। বাইডেন বলেন, তার উদ্বেগের জবাব দিতে গিয়ে নেতানিয়াহু আরো বলেন, আপনারা যুদ্ধ জয়ের প্রত্যয় নিয়েছিলেন বলে হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছিলেন। পার্শ্ববিকতা ব্যাখ্যা করতে গিয়ে এই প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়নি। 2023 সালের ডিসেম্বরে মার্কিন উগ্র সিনেটর লিন্ডসে গ্রাহামও একই ধরনের মন্তব্য করেছিলেন। আমেরিকার যেসব নাগরিক গাজায় গণহত্যার বিরোধিতা করে বিক্ষোভ করেছিলেন তাদের উদ্দেশ্যে গ্রাহাম বলেছিলেন, মার্কিন জনগণের কি জানা আছে টোকিও ও বার্নিলকে ধ্বংস করতে গিয়ে কত মানুষকে হত্যা করা হয়েছিল। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অগ্নিকাণ্ড। ইউক্রেনের ড্রোন হামলায় গতকাল শুক্রবার বিকেলে রাশিয়ার রাজধানী মস্কোয় দক্ষিণের কালুগা অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অগ্নিকাণ্ডের এ ঘটনা দেখা গেছে। ভিডিওটিতে বলা হয়েছে, একটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে। কালুগার গভর্নর ভ্লাদিস্লাভ পাপসা টেলিগ্রামে বলেছেন, লোরিনোভো শহরের একটি শিল্প এলাকায় হামলা চালানো হয়েছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ভিডিওটি রাশিয়ার কোনো সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়নি। ভিডিওটিতে অগ্নিকাণ্ডের দিকে অগ্নি নির্বাপন বিভাগের গাড়ি ছুটে যেতে দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্লাইনক্স অঞ্চলের গভর্নর জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্লাইনক্স অঞ্চলে 35 মিনিটের মধ্যে ইউক্রেনের 9টি ড্রোন ধ্বংস করা হয়েছে, তবে এ ঘটনায় হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। 737 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল, নতুন তালিকা প্রকাশ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলের কারাগারে বন্দী 737 ফিলিস্তিনের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয়। ইসরায়েলি বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল রোববার বিকেল 4টার আগে এই বন্দীদের মুক্তি দেওয়া হবে না। যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি দেওয়ার জন্য এর আগে কারাবন্দী 95 ফিলিস্তিনের একটি তালিকা প্রকাশ করেছিল ইসরায়েলি বিচার মন্ত্রণালয়। পরে এই তালিকা হালনাগাদ করা হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় হামাসের হাতে থাকা 33 জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব বন্দীকে মুক্তি করে দিবে। ইসরায়েলি তালিকায় কারাবন্দী খালিদা জাররারের নাম আছে। তিনি ফিলিস্তিনি সংগঠন পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের আইন পরিষদের সদস্য তালিকায় ফিলিস্তিনের সাংবাদিক বুশরা আল তাবিলের নামও রয়েছে। ফিলিস্তিনি 3 সংগঠন হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহর বেশ কয়েকজন সদস্যকে মুক্তি দিতে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে ইসরায়েল, যাদের অনেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে আসছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার। রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত
প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। গতকাল শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এ চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্যে দিয়ে ভূ রাজনৈতিক যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো বেশি জোরদার হলো। 2022 সালে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া আন্তর্জাতিক কূটকৌশলে পরিবর্তন এনেছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করেছে। এর মধ্যে ইরান, উত্তর কোরিয়া, চীন ও বেলারুশ রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছে। ফলে রাশিয়া নতুন কৌশল হিসেবে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়িয়েছে। এই দেশগুলো পশ্চিমাদের বিরুদ্ধে এবং তারা একে অপরকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে। ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা। ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান থেকে ড্রোন কিনে ইউক্রেনে ব্যবহার করেছে। দুই দেশ যৌথভাবে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করছে। যুদ্ধবিরতি কার্যকর হলে গাজার পূর্ণ দায়িত্ব নেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, জানিয়েছেন আব্বাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হতে যাচ্ছে 19 জানুয়ারি। এদিন স্থানীয় সময় 8:30 থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেই গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ফিলিস্তিনি সরকারি জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ। প্রেসিডেন্ট এবং পিএ জোটের বৃহত্তম শরিক ফাতাহ এর শীর্ষ নেতা মাহমুদ আব্বাসের তরফ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আব্বাসের নির্দেশনা অনুযায়ী গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে ফিলিস্তিনের সরকার। এই দায়িত্ব পালনের জন্য যেসব প্রশাসনিক ও নিরাপত্তা দল প্রয়োজন সেসব পাঠানোর কাজও শেষ হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনদের ফিরিয়ে আনা, পানি ও বিদ্যুৎ সহ জরুরি সব পরিষেবা ফের চালু করা, সীমান্ত ব্যবস্থাপনা এবং উপত্যকার ভবন, রাস্তাঘাট ও অবকাঠামো পুনর্গঠনের কাজে নেতৃত্ব দিবে পিএ। গাজা উপত্যকার এক সময় ফাতাহ ক্ষমতাসীন ছিল। সীমান্তে উত্তেজনা ও রাষ্ট্রদূতকে তলব নিয়ে ভারতের অবস্থান। জয় সওয়াল। বাংলাদেশ ভারত সীমান্তের সাম্প্রতিক উত্তেজনা ও নয়াদিল্লিতে ঢাকায় রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বাংলাদেশের সঙ্গে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। শুক্রবার 17 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি।